ওয়েলকাম টু মাই ক্লাস 3 কোশ্চেন বাই লিও টলস্টয়। তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে কিন্তু 4th সেমে এই গল্পটা আছে, সুতরাং খুব ভালো করে পড়া দরকার। এখান থেকে হায়ার সেকেন্ডারিতে 2 এবং 5 নম্বরে কিন্তু কোশ্চেন আসছে। তো লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা এই গল্পটা সম্পর্কে কিছু কি ফ্যাক্টস জেনে নিই। ইন্ট্রোডাকশন। লিও টলস্টয় শর্ট স্টোরি 3 কোশ্চেন ডিলস উইথ ইউনিভার্সাল মরাল ডিলেমাস। লিও টলস্টয়ের এই ছোট্ট গল্প 3 কোশ্চেন কিন্তু ইউনিভার্সাল মরাল ডিলেমাস মানে সার্বজনীন নৈতিক যে দ্বিধা সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে কিছু শেখায়। ইট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ লিভিং ওয়াইজলি ইন দেয়ার প্রেজেন্ট মোমেন্ট। এটা আমাদেরকে আরও শেখায় যে আমাদের অন্তত প্রেজেন্ট মোমেন্টে সবসময় থাকতে হবে এবং কেয়ারিং ফর আদার্স এবং অন্যের যত্ন নিতে হবে। দ্য স্টোরি ইজ অফেন টট ফর ইটস ডিপ মরাল ভ্যালুস। এই গল্পটা কিন্তু আমাদেরকে ডিপ মোরাল ভ্যালুস সম্পর্কে সচেতন করে। এই গল্পে 3টে ক্যারেক্টার আছে যেগুলো মেন ক্যারেক্টার। একজন হচ্ছে দ্য কিং, হারমিট এবং একজন হচ্ছে বেয়ার্ডেড ম্যান। তো কিং যে আছে তাকে আমরা টেক্সটে জার বলে দেখব। জারকে না একজন রাশিয়ান রুলারকে কিন্তু জার হিসাবে চিনি, যে কিনা সিক্স দ্য অ্যান্সার টু 3 কোশ্চেন্স, যে কিনা 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সারা গল্প জুড়ে খুঁজে চলেছে। কি সেই 3টে কোশ্চেন আমরা জেনে নিই। 3টে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা, অ্যান্ড হোয়াট দ্য রাইট পিপল টু লিসেন টু, এবং কারা সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি যাদের কথা আমাদেরকে শুনতে হবে। আর একটা কি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বা কাজ কোনটা আমাদের করতে হবে। যদি এই 3টে প্রশ্নের উত্তর সবার জানা থাকে, সে যে কাজই করুক না কেন সেই কাজে কিন্তু সফল হবে। সেই কোশ্চেনের অ্যান্সারে কিন্তু হারমিট, যে কিনা একজন মুখ্য প্রোটাগনিস্ট বলা যেতে পারে এই গল্পের, সে কিন্তু স্কিলফুলি এবং ডেলিভারেটলি অনেকগুলো এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু মানে যারকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তার উত্তরগুলো দিচ্ছে, সরাসরি না দিয়ে। তো বিয়ার্ডেড ম্যান যেখানে একজন নিমিত্ত মাত্র, তিনি কিন্তু একজন অ্যান এনিমি অফ দ্য কিং লেটার সেভড বাই হিম। তিনি একজন এনিমি ছিলেন রাজার, পরে কিন্তু তিনি সেভড হন ওই রাজার দ্বারাই। ফলে তিনি বন্ধুত্ব স্থাপন করেন এবং তার উত্তর যেগুলো খুঁজছিলেন যার, তার উত্তর পেয়ে যান। আচ্ছা, থিমস কি হবে? এই গল্পের থিমসগুলো অন্তত ইম্পর্টেন্ট অত্যন্ত, এইগুলো জেনে রাখলে 2 নম্বরের কোশ্চেন লেখাটা সহজ হয়ে যাবে। ভ্যালুজ অফ প্রেজেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে প্রয়োজনীয় সময় হচ্ছে নাও, মানে হচ্ছে এখন। তার কোনো এই বর্তমান সময়ই একমাত্র কোনো মানুষের কোনো পাওয়ার থাকে কোনো কিছু করার, তার কোনো ফিউচার বা পাস্টে তুমি কোনো কিছু বদলাতে পারবে না বা করতে পারবে না। সুতরাং নাও, প্রেজেন্ট মোমেন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিউম্যান রিলেশনস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল আর দোজ অ্যারাউন্ড আস অ্যাট দ্য মোমেন্ট। আমরা যার চারপাশে থাকি তারাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সেই মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট মানুষ। এবং ডিউটি অফ কাইন্ডনেস, দ্য মোরাল ইম্প্যাক্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট ইজ টু ডু গুড ফর আদার্স। আমাদের প্রত্যেকের ডিউটি হচ্ছে যে অন্যের ভালো কাজ করা, অন্যের জন্য ভালো কাজ করা বা অন্যের ভালো করা। উইজডম ইন সিম্পলিসিটি, অ্যান্সার টু লাইফস বিগেস্ট কোশ্চেন আর অলসো ওপেন সিম্পল। আমাদের জীবনের সবচেয়ে কঠিনতম কোশ্চেনগুলো উত্তরই কিন্তু অনেক সহজ হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই গল্পের মাধ্যমে কি মোরাল এবং মেসেজ দেওয়া হয়েছে? দ্য স্টোরি টিচেস অফ দ্য সিক্রেট অফ এ মিনিংফুল লাইফ ইন ফোকাসিং অন দ্য প্রেজেন্ট। আমাদেরকে এই গল্পটা শেখায় সিক্রেট অফ মিনিংফুল লাইফ, কিভাবে আমাদের একটা মিনিংফুল লাইফ লিড করতে হবে। সেটা কোথায় আছে? ইন ফোকাসিং থ্রু প্রেজেন্ট, যেটাকে আমরা প্রেজেন্টে ফোকাস করলে তবেই আমরা পাবো। ভ্যালুইং পিপল অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশে যারা মানুষ আছে তাদেরকে ভ্যালু করলেই তবেই আমরা পাবো। অ্যান্ড প্র্যাকটিসিং কাইন্ডনেস, এবং আমাদের সবসময় কাইন্ডনেস প্র্যাকটিস করে যেতে হবে এবং মহানুভবতা আমাদের মধ্যে আনতে হবে। উইজডম ইজ নট অ্যাবস্ট্রাক্ট থিওরিজ বাট ইন গুড ডিডস ডান উইথ কম্প্যাশন। উইজডম কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট থিওরিজ নাই, আমাদের কম্প্যাশনের সঙ্গে, অনুকম্পার সঙ্গে কোনো ভালো কাজ করতে পারলেই তাহলে কিন্তু আমাদের বিচক্ষণতা প্রকাশ পাবে। যাই হোক, এবার আমরা সরাসরি টেক্সটে চলে যাব। চলো টেক্সট শুরু করা যাক।
ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার, একদা এক জারের এই কথা মনে হয়েছিল। আচ্ছা, জারকে, জার হচ্ছেন রাশিয়ান রুলারকে কি বলা হয়? জার বলা হয়। দ্যাট, যে, ইফ হি অলওয়েজ নিউ, সে যদি সর্বদাই জানতে পারে, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, অ্যান্ড ইফ হি নিউ, সে যদি জানতে পারে, হু আর দ্য রাইট পিপল টু লিসন টু, কে হচ্ছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যার কথা তাকে শুনতে হবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে হবে, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, সে যদি সর্বদাই জানতে পারে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কোনটা যেটা তাকে করতে হবে, হি উড নেভার ফেল, সে কখনোই ব্যর্থ হবে না, ইন এনিথিং, যে কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যেটা সে দায়িত্ব নিচ্ছে। তারপরে কি বলেছে? অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তাভাবনা তার মাথায় আসার জন্য, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে তার কিংডম ব্যাপী, কিংডম মানে রাজত্বব্যাপী, প্রোক্লেম, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করে, কি ঘোষণা করে? দ্যাট, যে, হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান, সে তাকে একটা বড় পুরস্কার দেবে, গ্রেট রিওয়ার্ড দেবে, হু উড টিচ হিম, যে তাকে শিখিয়ে দেবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা, যে তাকে শিখিয়ে দেবে, তাকে সে পুরস্কৃত করবে। আর কাকে? অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং যে তাকে শিখিয়ে দেবে তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় মানুষ কোনটা। অ্যান্ড হাউ হি মাইট নো, সে কিভাবে জানতে পারবে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন জিনিসটা তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তাকে করতে হবে। অ্যান্ড লার্ন মেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্যই লার্নড মেনরা মানে সুশিক্ষিত মানুষরা কেম টু দ্য জার, জারের কাছে আসলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর দিল, ডিফারেন্ট উত্তর দিল। তার জন্য কি হলো, যার কার উত্তরটা নেবে সেটা কিন্তু বুঝতে পারলো না, সুতরাং যার কারোর সঙ্গেই কিন্তু এগ্রিড হলো না। ইন রিপ্লাই কি কি উত্তর দিয়েছে তাহলে দেখা যাক। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, মানে প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল হোয়াট, কোথায় গেল, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজের শুরু, মানে কাজ শুরু করার সঠিক সময় কোনটা, সেই কোশ্চেনের উত্তরে অনেকে কি বলছে, সামসেট কিছুজন বললো দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ সঠিক, প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কোনটা সেটা জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে কি করতে হবে, অ্যাডভান্স মানে আগাম করেই টেনে রাখতে হবে, দ্য টেবিল অফ ডেজ, একটা সারণী করে রাখতে হবে, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার, দিন, মাস এবং বছরে একটা সারণী কেটে রাখতে হবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই অনুযায়ী কিন্তু তাকে জীবন অতিবাহিত করতে হবে। তার মানে আগে থেকেই একটা রুটিন করে নিতে হবে মাস, বছর বা দিনের, এবং সেই অনুযায়ী তাকে তার কর্তব্য পালন করতে হবে। অনলি দাস, এইভাবেই সেট ডে, তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, প্রত্যেক জিনিস কিন্তু তার সঠিক সময় কিন্তু এভাবেই সম্পূর্ণ হতে পারে। আদার ডিক্লেয়ার্স, অন্যরা কি ঘোষণা করলো, দ্যাট, যে, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোরহ্যান্ড, বিফোরহ্যান্ড মানে হচ্ছে পূর্বে থেকে, পূর্বে থেকে এটা ডিসাইড করে নেওয়া, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত করে নেওয়া, অসম্ভব ব্যাপার, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা সেটা আগে থেকে নির্ধারণ করা কিন্তু অসম্ভব ব্যাপার, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ টু বি অ্যাবজর্ব ইন আডাল্ট পাস টাইমস, কিন্তু তাই বলে একজনকে অলস হয়ে জীবন কাটালে চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনের অবশ্যই সব কিছুকে অ্যাটেন্ড করতে হবে, অ্যাটেন্ড মানে হচ্ছে যোগদান করতে হবে, টু অল, সেই সমস্ত জিনিসকে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা গোয়িং অন হচ্ছে, গোয়িং হচ্ছে ফ্রেজাল ভার্ব, গোয়িং অন যেটার মানে হচ্ছে কন্টিনিউ, যেটা যে কাজ চলছে সেই কাজগুলোতে প্রত্যেকটাই তাকে কিন্তু যোগদান করতে হবে, তবেই বুঝতে পারবে এর জন্য কোনটা তার, কোন কাজটা তার জন্য সঠিক, কোন কাজটা সঠিক নয়। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, এবং তারপর থেকে সেখান থেকে সে বুঝতে পারবে তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাজ কোনটা, সেইটা তাকে করতে হবে। আদার্স এগেন, অন্যান্য আবার বললো, সেট দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যতই অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী যার হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা ঘটে চলেছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, কিন্তু একটা মানুষের পক্ষে এটা ইম্পসিবল, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব ব্যাপার, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, কারেক্টলি মানে সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কিন্তু
নির্ধারণ করা অসম্ভব, সে যার যত অ্যাটেন্টিভ বা মনোযোগী হোক না কেন। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, সুতরাং তার জন্য তাকে একটা কাউন্সিল মানে সভা থাকা দরকার। কাদের? ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষদের দিয়ে সভা থাকা দরকার। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা সেটা নিরূপণ করে দেওয়ার জন্য। বাট দেন এগেন আদার সেট, তারপর আবার অন্যান্যরা বললেন, দেয়ার ওয়ার সাম থিংস, এমন কিছু জিনিস আছে, হুইচ কুড নট টু বি ওয়েট, যেগুলোকে অপেক্ষা করা যাবে না, লেট বিফোর এ কাউন্সিল, যেটা পর্ষদ বা যে সভা করেছে ওই সভার সামনে আনার জন্য ততক্ষণ ওয়েট করা যাবে না। বাট অ্যাবাউট হুইচ, যেটা সম্পর্কে, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, মানে একজনকে অ্যাট ওয়ান্স মানে শীঘ্রই কি করতে হবে, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেবে, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেগুলোকে দায়িত্ব নেবে না নেবে না, বা সেগুলো করবে কি করবে না, সেটা সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হয়। যেমন যদি যুদ্ধ বিগ্রহ নেমে যায়, তাহলে কি যার এখানে বসে বসে কাউন্সিলের কাছে ভাববে যে তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা, নাকি তাকে সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হবে যে তাদের বিরুদ্ধে আক্রমণ করবে কি করবে না। যদি না করে ওয়েট করে এবং কাউন্সিলের উপর ছেড়ে রেখে দেয়, ততক্ষণে তো শত্রুরা তাকে আক্রমণ করে দিতে পারে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রের জন্যই বলা হচ্ছে, যেগুলো কাউন্সিল করেও কিন্তু হবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এগুলো আগে থেকে ডিসাইড করার জন্য, ওয়ান মাস্ট নো, একজনের জানতে হবে বিফোর হ্যান্ড আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। যদি কি ঘটতে চলেছে আগে থেকে জানা যায়, তাহলে কিন্তু রাইট টাইম প্রত্যেকটা কাজের জন্য সেটা নিরূপণ করা সম্ভব হবে। ইট ওয়াজ অনলি ম্যাজিশিয়ান, এটা একমাত্র ম্যাজিশিয়ানসরাই আছে, ম্যাজিশিয়ানস মানে যারা জাদুকর তারাই একমাত্র পারবে, হু নো দ্যাট, যারা জানে যে, দ্যাট দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, সুতরাং একমাত্র ম্যাজিশিয়ানরাই জানে যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে। তাই জন্যে একজনেই, দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা সেটা জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনের অবশ্যই কাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, ম্যাজিশিয়ানসদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও কিন্তু বিভিন্ন রকম এলো। দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, রাজার সবচেয়ে ইম্পর্টেন্ট পিপল বা গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? সাম সেট, কিছুজন বলল, দ্য পিপল যার মোস্ট নিডেড, যে সমস্ত মানুষের যারা সবচেয়ে বেশি দরকার, ওয়ার হিজ কাউন্সিলার্স, তারা হলো তার পরামর্শদাতা। আদার্স, অন্যরা কি বললো? দ্য প্রিস্ট, পুরোহিতরা সবচেয়ে রাজার প্রয়োজনীয়। অ্যান্ড আদার্স, অন্যরা বললো ডক্টরস, ডাক্তাররা। অ্যান্ড হোয়াইল সাম সেট, যখন আর অন্যরা বলল, দ্য ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি, যারা হচ্ছে যোদ্ধা তারাই হচ্ছে রাজার সবচেয়ে বেশি দরকার, তার কারণ যোদ্ধারাই হচ্ছে রাজাকে বিপদের সময় সুরক্ষিত রাখবে। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেনের, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে রাজার গুরুত্বপূর্ণ, রাজা বলছি যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। আদার সেট, অন্যান্যরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিপুণতা, স্কিল, দক্ষতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স এগেন, অন্যান্যরা আবার বলল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, এটা হচ্ছে রিলিজিয়াস মানে ধার্মিক পূজা অর্চনা করাই হচ্ছে রাজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ পূজা অর্চনা করলেই ভগবান তুষ্ট থাকবে এবং তাকে ঠিক রাখবে, তার রাজ্য এবং তাকে ঠিক রাখবে। অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, যেহেতু প্রত্যেকটা অ্যান্সার মানে উত্তর, বিং ডিফারেন্ট ভিন্ন হওয়ার জন্য, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কিন্তু কারোর সঙ্গেই রাজি হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই রিওয়ার্ড দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, যেহেতু তার কোশ্চেনের রাইট অ্যান্সার মানে সঠিক উত্তর সে খুঁজে পেতে চাইছে, হি ডিসাইডেড টু কনসাল্ট, সে ঠিক করলো কনসাল্ট করবে, কনসাল্ট মানে হচ্ছে আলোচনা করবে বা পরামর্শ করবে, এ হারমিট, একজন সন্ন্যাসীর সঙ্গে, ওয়াইডলি রিনাউন্ড, যে কিনা
বিখ্যাত হয়েছে, ওয়াইডলি মানে প্রশস্ত অঞ্চল জুড়ে, রিনাউন্ড মানে বিখ্যাত হয়েছে ফর ইজ উইস্টম, তার জ্ঞানের জন্য। তার একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে যাবে ভাবলো তার এই 3টে কোশ্চেনের সঠিক উত্তর পাওয়ার জন্য, যখন সবার উত্তর ডিফারেন্ট এলো। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট কোথায় বাস করে? একটা উডে বাস করে। উড মানে হচ্ছে একটা বনে বাস করে। হুইচ ই নেভার কুইটেড, যেটা সে কখনোই ত্যাগ করে না। অ্যান্ড হি রিসিভড নান বাট দ্য কমন ফোক, সে সাধারণ মানুষ ছাড়া আর কারোর সঙ্গে কিন্তু দেখাও করে না। কমন মানে হচ্ছে সাধারণ, ফোক মানে হচ্ছে মানুষ, ফোক মানে হচ্ছে সাধারণ মানুষ, নান বাট মানে হচ্ছে অনলি, অনলি কমন ফোক, সাধারণ মানুষ ছাড়া কিন্তু তার কারোর সঙ্গে দেখা করে না। সো দ্য জার, সুতরাং জার পুট অন সিম্পল ক্লথ, পুট অন মানে হচ্ছে পরিধান করলো বা পরে নিল, কি একদম সিম্পল ক্লথ পরে নিল, সাধারণ পোশাক পরে নিল, বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের সেলে বা কক্ষে পৌঁছানোর আগে। অ্যান্ড ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং তার হর্স থেকেও নেমে গেল। তার কারণ হর্সে যদি যায় তাহলে হারমিট হয়তো বুঝে ফেলবে তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের বা কোনো একটা উচ্চ বংশ থেকে আসছে, তাই জন্য তিনি সেখান থেকে ডিসমাউন্টেড করে ফেললেন, ডিসমাউন্টেড মানে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডকেও পেছনে ছেড়ে আসলেন। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং একা একা চলতে লাগলেন। ওয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এলো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট কি করছিল? মাটি খুঁড়ছিল। ডিগিং মানে হচ্ছে খোঁড়া, দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুঁড়ে ঘরের সামনে কিন্তু সে মাটি খুঁড়ছিল। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, তাকে অভিবাদন জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং নিজের খোঁড়া চালিয়ে গেল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, হারমিট কেমন ছিল? ফ্রেল ছিল। ফ্রেল মানে হচ্ছে ভঙ্গুর, মানে একদম কৃষকায় হয়ে গেছে। অ্যান্ড উইক, অনেক দুর্বল হয়ে পড়েছে। অ্যান্ড ইচ টাইম হি স্টাক দ্য স্পেড, স্টাক হিজ স্পেড, যখন সে তার স্পেড, স্পেড মানে কোদালটা সে স্টাক করছে, স্টাক মানে হচ্ছে আঘাত করছে, কোথায়? ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, এবং কিছুটা মাটি তুলছে। হি ব্রিথেড হেভিলি, সে কিন্তু হেভিলি ব্রিথ করছে। হেভিলি মানে হচ্ছে খুব ভারী বা ঘন ঘন শ্বাস বা প্রশ্বাস ফেলছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল। অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি তোমার কাছে এসছি। ওয়াইজ হারমিট, জ্ঞানী হারমিট, তোমার কাছে এসছি। টু আক্স ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন, তোমাকে 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু জানতে চাই। হাউ ক্যান আই লার্ন, আমি কি করে জানবো? টু ডু মানে করতে, দ্য রাইট থিং, সঠিক জিনিস, অ্যাট দ্য রাইট টাইম, কি করে আমি সঠিক সময় সঠিক জিনিসটা করতে পারবো, সেটা তোমার কাছে জানতে এসেছি। অ্যান্ড হু আর দ্য পিপল আই মোস্ট নিড, এবং কে সেই ব্যক্তি যাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর, এবং তার জন্য আমি পে মোর অ্যাটেনশন, সবচেয়ে বেশি অ্যাটেনশন দেবো, অ্যাটেনশন মানে মনোযোগ দেবো, দ্যান টু দ্য রেস্ট, বাকিদের চেয়ে। সুতরাং আমি কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন সেই জিনিস বা কাজ যেটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটা আমার প্রথম গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই শুনে কি বলছে হারমিট? দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট কিন্তু জারের কথা শুনলো, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো কিচ্ছু উত্তর দিল না। হি স্প্যাট, জাস্ট স্প্যাট, সে থুতু ফেললো, অন হিজ হ্যান্ড, তার হাতে। অ্যান্ড রিকমেন্সড মানে কন্টিনিউ করে গেল, ডিগিং, ডিগিং মানে হচ্ছে তার মাটি খোঁড়া, তার মাটি খোঁড়া চালিয়ে গেল। সুতরাং কিচ্ছু কিন্তু উত্তর দিল না। হারমিট অ্যাকচুয়ালি চায়নি যে সঙ্গে সঙ্গে তার উত্তরগুলো দিয়ে দিতে, তার কারণ সে চেয়েছে সে নিজে বাস্তব রিয়ালিটি অনুভব করুক এবং সেখান থেকে উত্তর খুঁজে নিক। সেটাই আমরা পরবর্তীকালে এই গল্পের মাধ্যমে দেখতে পাবো। তো এরপরে জার কি বলছে? ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বলছে তুমি হচ্ছে টায়ার্ড হয়ে পড়েছো, টায়ার্ড মানে ক্লান্ত হয়ে পড়েছো। লেট মি টেক দ্য স্পেড, আমাকে তোমার স্পেডটা নিতে দাও। অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, তোমার জন্য কিছুটা কাজ করে দিতে দাও। থ্যাঙ্কস, যেই বলল জার, হারমিট কি বলছে? থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বললো। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কিন্তু তার স্পেড কোদালটা দিয়ে দিল। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপরে সে গ্রাউন্ডে মানে মাটিতে বসে পড়লো। হোয়েন হি ডাক 2 বেডস, যখন জারের 2টো শাড়ি কাটা হয়ে গেল, বেডস মানে হচ্ছে ওই শাড়িগুলোকে বেডস বলে, তো 2টো শাড়ি কাটা হয়ে গেল। দ্য জার স্টপড, জার থামলো। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, এবং তার কোশ্চেনগুলোকে রিপিট করতে শুরু করলো।
দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট কিন্তু এবারেও কোনো উত্তর দিল না, বাট রোজ কিন্তু দাঁড়িয়ে পড়লো, অ্যান্ড স্ট্রেচ আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং তার হাতটাকে প্রসারিত করলো, বাড়িয়ে দিল, কিসের জন্য? তার কোদালটা নেওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলল, নাও রেস্ট এ ওয়াইল, কিছুক্ষণ তুমি রেস্ট নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে কিছুটা কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু তাকে তার স্পেড মানে হচ্ছে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং খোঁড়া চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা গেল। অ্যান্ড অ্যানাদার, তারপরে আরও 1 ঘন্টা গেল। দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য কিন্তু এবার পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। বিহাইন্ড দ্য ট্রিজ মানে হচ্ছে যেটা গাছ আছে সেই গাছের করে কিন্তু ঢলে পড়ছে। অ্যান্ড দ্য সান অ্যাট দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, শেষ পর্যন্ত জার তার কোদালটাকে মাটিতে রাখলো। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি তোমার কাছে এসছি জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর নিতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, তুমি যদি আমাকে উত্তর নাই দিতে পারো, টেল মি সো, আমাকে সেটা বলে দাও, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাতে ফিরে যাই। হেয়ার কামস সামওয়ান রানিং, কেউ একজন ছুটতে ছুটতে আসছে। সেড দ্য হারমিট, হারমিট বললেন, লেট আস সি হু ইট ইজ, দেখা যাক কে আসছে। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন, অ্যান্ড স এ বিয়ার্ড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষকে দেখলেন। কাম রানিং আউট অফ দ্য উড, যে কিনা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড, মানুষটা তার হাতকে ধরেছে, প্রেসড মানে চেপে ধরেছে, এগেনস্ট হিজ স্টমাক, তার পেটে তার হাতগুলোকে চেপে ধরেছে। অ্যান্ড দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর সেখান থেকে রক্ত কিন্তু চুইয়ে চুইয়ে পড়ছে। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেন্টিং, সে প্রায় অজ্ঞানই হয়ে গেল। ফেন্টিং মানে হচ্ছে অজ্ঞান হয়ে যায়। অন দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড মৌনিং ফিবলি, এবং আত্মনাদ, মৌনিং মানে হচ্ছে আত্মনাদ করা, ফিবলি মানে দুর্বল হয়ে, যেহেতু অনেক ব্লাড ফ্লো হয়েছে তার জন্য কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ড, জার এবং হারমিট দুজনে মিলে আনফাসেন্ড করলেন মানে খুলে দিলেন দ্য ম্যানস ক্লদিং, মানুষ যে জামাটা পরেছিল ওই মানুষটা তার জামাটা খুলে দিলেন, তার কারণ হচ্ছে সেখান থেকে রক্ত বাজছে, সেখানে ব্যান্ডেজ করতে হবে। দেয়ার ওয়াজ এ লার্জ ওন ইন স্টমাক, তার পেটে, স্টমাক মানে হচ্ছে পাকস্থলী বা পেট, এখানে তার সেখানে কিন্তু একটা লার্জ মানে অনেকটা দীর্ঘ উন্ড মানে হচ্ছে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। দ্য জার ওয়াশড ইট, জার সেটাকে ওয়াশ করলো, ওয়াশ মানে ভালো করে ধুলো। অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে সম্ভব সে সেটাকে ধুলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট, সেটাকে ব্যান্ডেজ করে দিল উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ আ টাওয়েল, এবং একটা টাওয়েল দিয়ে, তোয়ালে দিয়ে। দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু তবুও রক্ত প্রবাহিত হওয়া কিন্তু থামছে না। ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন, জার বারবার রিমুভড দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে রিমুভ করছে। অ্যান্ড সোকড, এবং শুষছে উইথ দ্য ব্লাড, ওয়ার্ম ব্লাড, ওই যে গরম বা উষ্ণ রক্তটা বার হচ্ছে সেটা বারবার সোক করে নিচ্ছে যার, সেটাকে ব্যান্ডেজ করছে, আবার সোক করছে। অ্যান্ড ওয়াস্ট, সেবারটাকে ধুচ্ছে। অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, আবার ব্যান্ডেজটাকে কী করছে? রিব্যান্ডেজ করে দিচ্ছে, এবং সেটা এইভাবে কিন্তু বারবার তাকে শুশ্রূষা করার চেষ্টা করছে। হোয়েন অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, রক্ত প্রবাহিত বন্ধ হলো। দ্য ম্যান রিভাইভ, মানুষটা কিছুটা রিভাইভড হলো, রিভাইভ মানে চাঙ্গা হওয়া। অ্যান্ড আস্কড ফর, এবং চাইলো সামথিং টু ড্রিঙ্ক, কিছু খাওয়ার জন্য। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, যার কিছুটা ফ্রেশ সতেজ ওয়াটার জল আনলো। অ্যান্ড গিভ ইট টু হিম, এবং তাকে দিল। মিনওয়াইল দ্য সান হ্যাড সেট, এর ইতিপূর্বেই সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং খুব ঠান্ডা পড়ে গেছে। সো দ্য জার, সুতরাং জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, ওই আহত ব্যক্তিটাকে নিয়ে গেল ইনটু দ্য হার্ট, ওই কুড়ে ঘরের মধ্যে। অ্যান্ড লেড হিম, এবং তাকে শুইয়ে দিল অন দ্য বেড, সেই বিছানায় শুইয়ে দিল। লেইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটা তার চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু যার এতটাই ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়ার্ক, তার হাঁটার জন্য। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সে যে সমস্ত কাজ করেছে, তার কারণ জারের এই সমস্ত কাজ করা অভ্যাস নেই, তার তো এত হাঁটাও অভ্যাস নেই, সবসময়
কি ব্যবহার করে? ঘোড়ায় চড়ে সে সব জায়গায় যাতায়াত করে, আর তাছাড়াও সে মাটি কুপানো অভ্যাস নেই, এবং এই মানুষটার যে সেবা করেছে সেটাও একটা খাটনি হয়েছে। এই জন্যে যার কি হলো, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রিশোল্ড, যে মাত্র সে চৌকাটে কি করলো, শুলো, অ্যান্ড হি ফেল অ্যাসলিপ, সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি, একদম গভীরভাবে, সাউন্ডলি মানে সাউন্ড করে নেয় কিন্তু, গভীরভাবে ঘুমিয়ে গেল। দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, তার অল থ্রু দ্য শর্ট সামার নাইট মানে এক ঘুমে তার সকাল হয়ে গেল। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, সকালবেলা তখন সে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার অনেকটা বুঝতে দেরি হলো যে অ্যাকচুয়ালি সে কোথায় আছে, হোয়ার হি ওয়াজ, সে অ্যাকচুয়ালি কোথায় আছে। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান লেইং অন দ্য বেড, কে এই স্ট্রেঞ্জ, অদ্ভুত দেখতে মানুষটা যে কি তার বেডে শুয়ে আছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, এবং একভাবে তাকিয়ে আছে, ইন্টেন্টলি মানে গভীরভাবে তাকিয়ে আছে, অ্যাট হিম, তার দিকে, উইথ শাইনিং আইস, জল জল চোখে তাকিয়ে আছে। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ড ম্যান, ওই দাড়িওয়ালা মানুষটা কি বললো, যে আমাকে ক্ষমা করো, ইন এ উইক ভয়েস, মানে দুর্বল কণ্ঠে, তার কারণ দুর্বল হয়ে গেছে, তার কারণ তাকে আঘাত করা হয়েছিল, অনেকটা রক্ত প্রবাহিত হয়েছে তার স্টমাক থেকে, সুতরাং সে অনেকটা উইক হয়ে গেছে। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন সে দেখলো জার জেগে আছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে জানি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, আর তা যেহেতু জানি না, আর তোমাকে ক্ষমা করারও আমার কিছু নেই, সেড দ্য জার, জার কিন্তু বলল। এই কথা শুনে ওই বিয়ার্ড ম্যানটা কি বলছে, ইউ ডু নট নো মি, তুমি আমায় জানো না, বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে জানি। আই অ্যাম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি কিন্তু তোমার শত্রু। হু শোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে শপথ করেছিলাম তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেবো বলো, বিকজ কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, তার কারণ তুমি তার ভাইকে এক্সিকিউট করেছো, এক্সিকিউট মানে হচ্ছে হত্যা করেছো, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছো। আই নিউ ইউ, আমি তোমাকে জানতাম, হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, তুমি এই হারমিটের সঙ্গে এক হাত দেখা করতে এসেছো, অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, আমি মনস্থির করেই নিয়েছিলাম, রিজলভ মানে মনস্থির করা, টু কিল ইউ, তোমাকে হত্যা করবো বলে, অন ইউর ওয়ে ব্যাক, যখন তুমি আবার ফিরে যাবে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলতে লাগলো, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু তুমি ফিরলেই না। সো আই কেম আউট অফ মাই অ্যাম্বুশ, আমি আমার অ্যাম্বুশ থেকে বেরিয়ে এসেছি, অ্যাম্বুশ মানে হচ্ছে গোপন স্থল থেকে বেরিয়ে এসেছি, যেখানে আমি লুকিয়েছিলাম, টু ফাইন্ড ইউ, তোমাকে খোঁজার জন্য। অ্যান্ড এই কেম আপন মানে হঠাৎ করে সাক্ষাৎ হওয়া, একটা ফ্রেজাল ভাব, যার মানে হচ্ছে মিট সাডেনলি, হঠাৎ করে সাক্ষাৎ হলো, ইয়োর বডিগার্ড, তোমার বডিগার্ডের সম্মুখে আমি পড়ে গেলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমায় চিনতে পারলো, অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করে দিল। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের থেকে কোনো রকমে পালিয়ে এসেছি, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, আমি হয়তো রক্তপাত হয়ে মারাই যেতাম, হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন, তুমি যদি আমার শুশ্রূষা, ওই উন্ড মানে হচ্ছে ক্ষতসন্তার শুশ্রূষা না করতে। আই উইশ টু কিল ইউ, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো। নাও ইফ আই লিভ, আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশড ইট, তুমি যদি চাও, আই উইল সার্ভ ইউ, আমি তোমার জন্য সার্ভ করবো, সার্ভ মানে তোমার সেবা করবো, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তোমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী হিসাবে, অ্যান্ড বিট মাই সন, এবং আমার সন্দেহও মানে ছেলে পেলে বা সন্তান সন্ততিদের আদেশ করবো, টু ডু দ্য সেম, একই জিনিস করার জন্য, ফরগিভ মি, আমাকে ক্ষমা করো। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, যার অত্যন্ত খুশি হলো, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার এনিমির সঙ্গে, তার কারণ সে তাকে খুন করতে এসেছিল, সুতরাং সে তার শত্রু, তো তার এনিমির সঙ্গে পিস মানে হচ্ছে শান্তি স্থাপন করতে পারে, সো ইজিলি, এত সহজে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসেবে পেয়েও অত্যন্ত খুশি হলো, যে একজন শত্রু যে কিনা তার বন্ধুতে পরিণত হয়েছে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, সে তাকে কেবল ক্ষমাই করে দিল না, বাট সেড, এবং বলল, হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার চাকর বাকরদের পাঠিয়ে দেবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ফিজিশিয়ান বা চিকিৎসককে পাঠাবে, টু অ্যাটেন্ড হিম, তার সেবা করার জন্য, অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তাকে প্রমিসও করলো, প্রতিশ্রুতিও দিল, যে তার যে সমস্ত সম্পত্তি সে নিয়েছিল সেগুলো তাকে ফিরিয়ে দেবে।
হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত ব্যক্তির থেকে চলে আসার পর, দ্য জার ওয়েন্ট আউট, জার চলে গেলেন ইন্টু দ্য পোর্চ, পোর্চ মানে হচ্ছে বারান্দা, বারান্দার দিকে চলে গেলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটের খোঁজ করতে লাগলেন। তার কারণ হারমিটের খোঁজ করছেন কেন? তার কারণ তো আর এখনো 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু জানা হয়নি, যেগুলো জানতেই তিনি হারমিটের কাছে এসেছিলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর, আরও একবার চাইলেন, টু বেগ অ্যান অ্যান্সার, তার প্রশ্নের উত্তর ভিক্ষা করার জন্য, টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যে কোশ্চেন বা প্রশ্নগুলো তিনি রেখেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী বাইরেই ছিল, অন হিজ নিজ, হাঁটু গেড়ে বসেছিল, অ্যান্ড শোয়িং সিডস, শো মানে হচ্ছে বপন করা, কি বপন করছিল না, বীজ বপন করছিল, সিড মানে হচ্ছে বীজ, ইন দ্য বেডস, যে শাড়িগুলো আগের দিন খুঁড়েছিলেন সেখানে বীজ বপন করছিলেন, দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর, যেটা আগের দিন খোঁড়া হয়েছিল, সেই শাড়িগুলোতে কিন্তু কি করছিলেন, বীজ বুনছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে গেল, অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, আই প্রে ইউ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিন, ওয়াইজ ম্যান, এ জ্ঞানী মানুষ। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এই কথা শুনে হারমিট কি বলছে, তুমি অলরেডি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, সেড দ্য হারমিট, হারমিট বলল, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, এখনো কিন্তু তার ওই সরু পায়ের উপর ভর দিয়ে তিনি বসেছিলেন হাঁটু গেড়ে, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকালেন, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। জার তো এই কথা শুনে অবাক, বলছে, হাউ অ্যান্সার্ড, কিভাবে আমি উত্তর পেলাম, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো, আচ্ছা জার, জার কিন্তু জিজ্ঞাসা করলো। ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাচ্ছ না, রিপ্লাই দ্য হারমিট, সন্ন্যাসী উত্তর দিল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, তুমি যদি গতকাল আমার উইকনেস, দুর্বলতাকে পিটি মানে করুণা না করতে, অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, আমার জন্যও ওই শাড়িগুলো খুঁড়ে না দিতে, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, তোমার রাস্তায় চলে যেতে, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই মানুষটা তোমাকে কি করতো, অ্যাটাক করতো মানে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং তুমি অনুতাপ প্রকাশ করতে, ফর অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার কাছে না থাকার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন, আর সেটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়েছিল যখন, ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তুমি কি করছিলে, তুমি সেই শাড়িগুলো খুঁড়ছিলে, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমি তোমার জন্য তখন সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম, অ্যান্ড টু ডু গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার ভালো করাই হচ্ছে তোমার একমাত্র কাজ ছিল তখন। আফটারওয়ার্ডস, এরপরে, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন মানুষটা আমাদের কাছে দৌড়ে আসলো, তার মানে সেই বিয়ার্ডেড ম্যানটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন, তখন তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সময় হলো, হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন তুমি তার শুশ্রূষা করছিলে, ফর ইফ ইউ হ্যাভ নট বাউন্ড আপ হিজ ওনস, তুমি যদি তার ওনস মানে ক্ষত শুশ্রূষা না করতে, হি উড হ্যাভ ডায়েড, সে হয়তো মারাই যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে কোনো রকম পিস বা শান্তি চুক্তি স্থাপন করতে না পেরে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সুতরাং সে তোমার কাছে সবচেয়ে তখন ইম্পর্টেন্ট ম্যান ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, তুমি তার জন্য যা করেছো, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তখন তোমার সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। রিমেম্বার দেন, একটা জিনিস সর্বদাই মনে রাখো, দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, পৃথিবীতে একটাই সময় আছে, দ্যার ইজ অনলি ওয়ান টাইম, একটাই সময় আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও, এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ, কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটাই একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো পাওয়ার আছে, মানে কিছু আমরা করতে পারি, তার কারণ পাস্টে গিয়ে কোনো কিছুকে আমরা চেঞ্জ যেমন করতে পারি না, ফিউচারে গিয়েও আমরা কোনো কিছুকে, ফিউচার আগে থেকে আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না, সুতরাং প্রেজেন্টেই আমাদের কোনো পাওয়ার আছে কোনো কিছুকে চেঞ্জ করার, তার জন্য প্রেজেন্টটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সময়। অ্যান্ড দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি,
আর আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ তারা উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো। ফর নো ম্যান নোজ, তখন কোনো মানুষই জানে না হোয়েদার হি উইল লিভ এবার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, তার সঙ্গে তার আর কোনো যোগাযোগ থাকবে কিনা। তার মানে হচ্ছে যদি কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি হয়, সেটা হচ্ছে আমাদের সঙ্গে যারা আছে তারাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হবে, তার কারণ তাদের লাইফেই আমরা কিছু ইম্প্যাক্ট করতে পারবো, তাছাড়া কিন্তু কারোর লাইফে আমরা বর্তমানে কোনো ইম্প্যাক্ট করতে পারবো না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, আর সবচেয়ে প্রয়োজনীয় কাজ হচ্ছে টু ডু হিম গুড, তার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস, ওই উদ্দেশ্যেই অ্যালোন আমরা ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, মানুষকে এই জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, একমাত্র সবার ভালো করার জন্যই কিন্তু মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে।